আজ আমি আপনাদের সাথে যে অভিজ্ঞতা শেয়ার করব তার মধ্যে একটা বিয়ের পর শ্বশুর বাড়িতে ঘটে যাওয়া একখানা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটা যখন আমি প্রথমবার শুনছিলাম, আমি ভাবছিলাম যে একটা মেয়ে যখন সে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যায়, সেখানে নিজের মতো করে মানিয়ে নিতে বেশ খানিকটা সময় লাগে, এবং সেখানে যদি অলৌকিক কোনো ব্যাপার ঘটে, সেই ব্যাপারটার সাথে মানিয়ে নেওয়া কিন্তু তার জন্য বেশ কঠিন। ঠিক এই রকমই একখানা অভিজ্ঞতা শেয়ার করেছেন মামুন। মামুন থাকেন আগরতলায়, এবং তিনি যখন অন্তঃসত্ত্বা, সেই সময় ওনার সাথে ওনারই শ্বশুর বাড়িতে বেশ কিছু অভিজ্ঞতা হয়। ঠিক কি কি ঘটনা ঘটেছিল, কি হয়েছিল মামুনের সাথে, আজ আমরা সেই অভিজ্ঞতা দিয়ে আমাদের এপিসোড শুরু করছি। নমস্কার, আমি চৌ। আশা করি সবাই খুব ভালো আছেন, এবং চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রয়েছে দুখানা অভিজ্ঞতা। এক, যেমন বললাম, মামুনের অভিজ্ঞতা, এবং তার সাথেই রয়েছে আপনাদের জন্য প্রীতির অভিজ্ঞতা। আচ্ছা, আমাদের অভিজ্ঞতায় যাওয়ার আগে আমি বলতে চাই, যদি আপনি এখনও পর্যন্ত না জানেন কিভাবে আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন, ইটস ভেরি সিম্পল। আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজে, অথবা আপনি কিন্তু আমাদের মেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস story-with-joe@gmail.com। আপনি আপনার জীবনের যে কোনো রকমের এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে পারেন। হতে পারে ভয়, হতে পারে ভালোবাসা, হতে পারে মন খারাপ, কিংবা এমন কোনো এক্সপিরিয়েন্স যা আপনার মনে দাগ কেটেছে। আজ যেমনটা বললাম, আপনাদের জন্য রয়েছে দুখানা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সেস। তাহলে চলুন শুরু করছি আজকের এপিসোড মামুনের অভিজ্ঞতা দিয়ে। আমার বাড়ি আগরতলাতে। ঘটনাটি আমার বিয়ের পরের ঘটনা। আমার বিয়ের পর মোটামুটি সব কিছু ভালোই চলছিল। ঘটনাটি আমার সাথে শুরু হয় আমার প্রেগনেন্সির 3 মাসের সময় থেকে। আমি আমার বাসার সব কাজ সেরে দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিতে যেতাম, ঠিক তখনই আমার ফিল হতো কেউ যেন আমার হাত পা ধরে বসে আছে। মানে আমি শুনতে পাচ্ছি সব কিছু, কিন্তু আমার বডি মুভমেন্ট করাতে পারছি না। ওই ঘুমের মধ্যে যেটাকে বোবা ধরা বলে, ঠিক ওই রকম একটা ব্যাপার। আমি আমার শাশুড়ি মাকে এই ব্যাপারটা জানাই, তো উনি আমায় বলেন যে একা ঘরে থাকলে মাঝে মাঝে নাকি এমনটা হয়। তারপর থেকে আমি আমার শাশুড়ি মায়ের সাথে দুপুরে একসাথে শুতাম, কিন্তু তবুও আমার সাথে এই রকম ঘটনা ঘটত। আমি আমার হাত পা নাড়াতে পারতাম না, মুখ দিয়ে আওয়াজ বার করতে পারতাম না। আবার 3-4 মিনিট পর সব কিছু নর্মাল হয়ে যেত। শাশুড়ি মাকে এই ব্যাপারটা জিজ্ঞেস করায় এবার কিন্তু উনি খুব একটা ব্যাপারটায় গুরুত্ব দিলেন না। তারপর একদিন ইন্টারনেটে এই ব্যাপারটা নিয়ে একটু ঘাটাঘাটি করে বুঝতে পারি যে এটা একেবারেই সাধারণ ব্যাপার, এবং অনেকের সাথেই নাকি এরকম হয়। একদিন আমার শ্বশুর মশাই বাড়িতে ছিলেন দুপুরবেলা, তো দুপুরে খাবার শেষে উনি ওনার ঘরে রেস্ট করছিলেন। তা সেই দিন আমার শাশুড়ি মায়ের সাথে আমার দুপুরবেলা থাকা হয়নি। তারা তাদের ঘরে রেস্ট নিচ্ছিলেন, আর আমি আমার ঘরে একা শুয়ে আছি। আবারও সেদিন একই রকমভাবে একই ঘটনা ঘটে। আমি আমার হাত পা নাড়াতে পারছি না, মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। আমি সব শুনতে পাচ্ছি ঠিকই, কিন্তু ওই বডি মুভমেন্ট করাতে পারছি না। আমার খাটের সাথেই আমাদের ঘরের দরজাটা লাগানো ছিল। আমি স্পষ্ট দেখতে পেলাম যে আমার দরজার সামনে একজন মহিলা এবং একজন পুরুষ দাঁড়িয়ে আছে। মহিলাটির পরনে একটা লাল শাড়ি, পায়ে আলতা এবং নুপুর পরা। তারা দুজন এক দৃষ্টিতে যেন আমার দিকেই তাকিয়ে আছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। খানিকের মধ্যেই সেই পুরুষ লোকটা আমার মাথার পাশে এসে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি যে লোকটার দিকে মাথা তুলে তাকাবো সেই শক্তি আমার মধ্যে নেই। আমি আমার শরীর একেবারেই নাড়াতে পারছিলাম না, বা আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না যে আমি কাউকে ডাকবো চিৎকার করে। আমি শুধু পুরুষ মানুষটার কোমর পর্যন্ত দেখতে পাচ্ছিলাম। পরনে ওই ঢোলা ঢালা একটা প্যান্ট, যেমন বৃদ্ধ মানুষেরা পরে থাকেন, ঠিক ঠিক তেমন। এবার নিমেষের মধ্যেই তারা কোথায় যেন উধাও হয়ে গেল। আর ঠিক তারপরেই
আমার শরীরটা কেমন যেন হালকা হয়ে যায়। আমি এক দৌড়ে আমার শাশুড়ি মায়ের ঘরে যাই এবং পুরো ঘটনাটা বলি। মা তারপর আমায় শান্ত করলো এবং আমায় বোঝালো যে এই ব্যাপারে ভয় পাওয়ার কিছু নেই, তারা নাকি আমার কোনো ক্ষতি করবে না। তারা নাকি আমার শাশুড়ি মায়ের শ্বশুর ও শাশুড়ি। তারা নাকি মৃত্যুর আগে বলে গেছিলেন যে তারা নিজের নাত বউকে দেখে আশীর্বাদ করে যাবেন। আমার শাশুড়ি মাও নাকি তাদের মৃত্যুর পর তাদের দুজনকে এই বাড়িতে অনেকবার দেখেছেন, কিন্তু প্রায় 10-11 বছর হয়েছে ওদেরকে আর দেখা যায়নি। প্রায় 14-15 বছর আগে তারা মারা গেছে। এবার ওই দিনের পর আমি কিন্তু আর তাদেরকে দেখতে পাইনি। মাঝে মাঝেই রাত্রেবেলা শরীরটা আমার ভার ভার লেগেছে, একা ঘরের মধ্যে মনেও হয়েছে যে কেউ যেন আমার দিকে দেখছে, কিন্তু আমি কাউকে আর দেখতে পাইনি। তবে হ্যাঁ, এমনটা মাঝে মাঝে হয় যে হঠাৎ করেই কেন যেন শরীরটা শিউরে ওঠে। অনেক সময় রাত্রেবেলা এমনও শুনেছি যে ওই ঘরের মধ্যে কোনো বয়স্ক মানুষ যদি লাঠি ভর দিয়ে হাঁটে, যেমন ঠক ঠক করে আওয়াজ হয়, ঠিক ওই রকম আওয়াজ। তবে এই পুরো ব্যাপারগুলোর সাথে আমি এখন খানিকটা অভ্যস্ত হয়ে গেছি এবং মাঝে মাঝে মনের ভুল ভেবে এড়িয়েও চলি। যাই হোক, এই ছিল আমার অভিজ্ঞতা। তবে সেই দিন আমি যাদের দেখেছিলাম তাদের কখনো ভুলব না। ধন্যবাদ। মামুনের এই অভিজ্ঞতায় একটা জিনিস বলতেই হয় যে মামুনের সাথে যারা দেখা করতে এসেছিলেন তারা সেই বাড়িরই লোক, নিজের নাথ বউকে দেখতে এসেছিলেন। তারা ভালোর জন্যই এসেছিলেন এবং হয়তো কোথাও না কোথাও মামুনকে আশীর্বাদ করেই গেছেন। বেশ ইন্টারেস্টিং একখানা অভিজ্ঞতা। কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। এবং চলে যাব আজকের পরের অভিজ্ঞতায়। আজকের পরের অভিজ্ঞতা শেয়ার করেছেন প্রীতি নিজের কলেজ লাইফে ঘটে যাওয়া একখানা গা ছমছমে অভিজ্ঞতা শেয়ার করেছেন। আমরা কিন্তু অনেকেই কলেজ হস্টেল নিয়ে বিভিন্ন রকমের অভিজ্ঞতা শুনেছি। প্রীতির অভিজ্ঞতাটাও খানিকটা সেই রকম। চলুন শুনে ফেলি ঠিক কি হয়েছিল প্রীতির সাথে। আমি প্রীতি সরকার, আমি কলকাতা থেকে বলছি। আমি আমার সাথে ঘটে যাওয়া কলেজ লাইফের একটা ঘটনা তোমার সাথে শেয়ার করতে চাই। এটা 2018 সালের একটা ঘটনা। আমি পড়াশোনার জন্য গেছিলাম ব্যাঙ্গালোরে। তো সেখানেই আমি হস্টেলে থাকতাম। তো একদিন কলেজ থেকে ফিরে বাথরুমে গেছি ফ্রেশ হতে। এবার আমি যখন বাথরুমে গেছি তখন বাথরুমে কেউ ছিল না। আচ্ছা, একটা কথা বলে দিই, এটাই কিন্তু আমার নিয়ম ছিল যে আমি রোজ কলেজ থেকে ফিরে এসেই স্নান করতাম। তো সেদিনও আমি ঠিক একই রকমভাবেই বাথরুমে ঢুকলাম। আমি যখন বাথরুমে যাই তার কিছুক্ষণ আগে আরো 2-1 বাথরুমে গেছিল এবং তারাও সেখান থেকে বেরিয়ে যায় আমি ঢুকতে ঢুকতে। আচ্ছা, আমার আর আমার এক বান্ধবীর অভ্যেস ছিল যে আমরা বাথরুমে চান করতে গেলে গান গাইতাম। তো সেদিন যেহেতু আমি একাই ছিলাম, আমার বান্ধবী বাথরুমে আসেনি, তো আমি রোজকার মতো বাথরুমে ঢুকে চান করতে করতে গান গাইছি। কিছুক্ষণ পরেই শুনতে পাই যে অন্য একটা বাথরুম থেকে আমি যে গানটা গাইছি ঠিক একই গান কেউ গাইছে। তো আমি ভাবলাম যে আমার বান্ধবী হয়তো এসেছে এবং সেই আমার সাথে সাথে গান গাইছে। আমি জিজ্ঞেস করলাম, কিরে পিয়ালি নাকি? কিন্তু ওদিক থেকে কোনো উত্তর এলো না। সেও গান বন্ধ করে দিয়েছে। তো আমি ভাবলাম যে সে হয়তো আমার সাথে মজা করছে, তাই আবার আমি নিজের মতো গান করতে শুরু করলাম। তারপর দেখি সেও আমি যে গানটাই গাইছি সে গানটাই গাইছে এবং যখন আমি গান বন্ধ করছি সেও গান বন্ধ করে দিচ্ছে। এই করে করে চান শেষ হয়ে যাওয়ার পর গান গাইতে গাইতে আমি যখন আস্তে আস্তে বাথরুম থেকে বেরোই এবং এটা দেখতে যাই যে কে আমার সাথে মজা করছে, তো আমি পুরো বাথরুমটা খুঁজি, কিন্তু সেই বাথরুমে কেউ কোথাও নেই। আমি প্রত্যেকটা বাথরুম দেখি, সবগুলো বাথরুম ফাঁকা, শুধু আমি একাই আছি। আমি তখন খুব ভয় পেয়ে যাই। আমি
ভয় পেয়ে দৌড়ে আগে সেই বান্ধবীর রুমে যাই এবং ওকে গিয়ে জিজ্ঞেস করি যে কি রে, তুই এক্ষুনি কি আমার সাথে বাথরুমে গান গাইছিলি? তো সেও বলল, না তো, আমি তো এখনো বাথরুমেই যাইনি। আর হ্যাঁ, আমি যখন ওকে এই কথাগুলো জিজ্ঞেস করছিলাম তখনও সে কলেজ ইউনিফর্মেই ছিল। ইভেন ওর রুমে যারা থাকে তারাও কিন্তু একই কথাই বলল যে সে এখনো বাথরুমে যায়নি। এই পুরো ব্যাপারটায় আমি কিন্তু খুব ভয় পেয়ে গেছিলাম এবং এতটাই ভয় পেয়েছিলাম যে সেই সারা রাত আমি ঘুমোতে পারিনি। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা। আমি আজও জানি না সেদিন অ্যাকচুয়ালি কে ছিল সেখানে। যেমনটা বলছিলাম যে কলেজ হস্টেল নিয়ে কিন্তু বিভিন্ন রকমের অভিজ্ঞতা আমরা অনেকেই শুনেছি। প্রীতির এই অভিজ্ঞতাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। মানে যখন প্রীতি স্নান করছে গান গাইতে গাইতে, তার মনে হচ্ছে তার বান্ধবী তার সাথে মজা করছে এবং সেও গান গাইছে, অথচ বাথরুম থেকে বেরিয়ে প্রীতি দেখতে পায় যে বাথরুমে সে ছাড়া আর কেউ নেই। যাই হোক, কেমন লাগলো আমাদের আজকের এই এপিসোড জানাতে একেবারেই ভুলবেন না। এবং আবারও যদি আপনার কোনো অভিজ্ঞতা থেকে থাকে আপনি কিন্তু সেটা খুব সহজেই পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজে, অথবা আপনি মেইল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি কিন্তু আমাদের ফেসবুক পেজেও নিয়মিত অভিজ্ঞতা শোনানো হয়। যদি আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, একবার অন্তত আমাদের ফেসবুক পেজটা ঘুরে দেখতে পারেন। এছাড়াও আপনার যদি কোনো রকম মতামত থাকে আপনি কিন্তু সেটা খুব সহজেই আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেস কিংবা আমাদের ফেসবুক পেজ তো রয়েছে। আজকের মতো আড্ডা আমরা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।